বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 22,500 কোটি টাকা নতুন করে ছাপিয়েছে। ডিসেম্বরের 1 তারিখ থেকে বিভিন্ন ব্যাংকে এই টাকাগুলো সরবরাহ করা হয়েছে। যুক্তি হিসেবে তারা দেখাচ্ছেন, ব্যাংকে তারল্য সংকট বেড়ে যাওয়ার কারণে আমানতকারীদের টাকা পরিশোধ করা যাচ্ছে না, তাই তারা নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়েছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই বর্তমান এই সরকারের আগে যে সরকার ছিল শেখ হাসিনার সরকার, তখন তারা 7,000 কোটি টাকা নতুন করে ছাপিয়েছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিষ্কারভাবে বলেছিলেন যে বিগত সরকার নতুন করে 7,000 কোটি টাকা ছাপানোর ফলে মানুষের হাতে টাকা পয়সা বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, ফলে দ্রব্যমূল্যের বাজার ওনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই প্রধান উপদেষ্টার সাথে একই সুরে কথা বলেছিলেন এবং ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলে সাম্প্রতিককালে যে আপনি তো বলেছিলেন যে মানুষের হাতে টাকা পয়সা বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে আসে না, মুদ্রাস্ফীতি হয়। এখন যে আপনারা 22,500 কোটি টাকা ছাপিয়েছেন, এখন এ ব্যাপারে আপনাদের বক্তব্য কী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি চমৎকার উত্তর দিয়েছিলেন। উনি বলেছেন যে মানুষের হাতে টাকা পয়সা বেড়ে গেলে সরকার সেই টাকাগুলোকে তুলে নেওয়ার ব্যবস্থা করবেন, অর্থাৎ বিভিন্ন বন্ড ইস্যু করে মানুষের হাত থেকে টাকাগুলো সরকার তুলে নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার আমলেও বন্ড চালু ছিল, তাহলে কি আমরা বুঝতে পারি সরকারের বাইরে থাকলে সরকারকে সমালোচনা করা সহজ, আর সরকারে গেলে তারা ঠিক একই কাজই করেন। সুতরাং আমরা এই মুদ্রাস্ফীতির যে বিষয়টি, সেটা কোনোভাবেই আমরা আশু সমাধান হবে বলে মনে হচ্ছে না। বর্তমানে দ্রব্যমূল্যের যে বাজার রয়েছে, সেই দ্রব্যমূল্যের বাজার আরও চড়া হবে বলে আমরা আশঙ্কা করছি। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত একটি খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তার পিছনে একমাত্র কারণ হচ্ছে মেগাফোন কূটনীতি। ইলিশ মাছ থেকে শুরু করে বন্যা এবং সর্বশেষে যুক্ত হয়েছে চিন্ময় দাস গ্রেপ্তার, অর্থাৎ ইসকন নেতা, সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছে। ফলে এই চিন্ময় দাসের ইস্যুকে কেন্দ্র করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মেগা ফোন কূটনীতির আশ্রয় নিয়েছে। ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। চিন্ময় দাসকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিলেন বিএনপির একজন নেতা। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উক্ত নেতাকে বহিষ্কার করেছেন। রাষ্ট্রদ্রোহের মামলার দায়ের করার পর 24 দিন পর চিন্ময় দাসকে বর্তমান সরকার গ্রেপ্তার করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি তো রাষ্ট্রদ্রোহী মামলার করার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে ফৌজদারি কার্যবিধির 196 ধারার যে বিধান রয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সরকারের অনুমোদন ছাড়া কেউ ব্যক্তিগতভাবে রাষ্ট্রদ্রোহ মামলা করতে পারে না। অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আরও যদি পরিষ্কার করে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে না। তাহলে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার অনুমতিক্রমেই উক্ত ব্যক্তি এই মামলাটি দায়ের করেছেন। আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এই ইস্যুকে কেন্দ্র করে ভারত মণিপুরে সৈন্য সমাবেশ ঘটিয়েছে। 35,000 সৈন্য সেখানে ওনারা প্রস্তুত রেখেছেন। কারণ হিসেবে দেখাচ্ছেন যে মণিপুরে কুকি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা সেখানে অপারেশন করবেন।
তাহলে আমরা যদি দেখি কুকি চীনের সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 7,000। আমার প্রশ্ন হচ্ছে 7,000 সদস্যকে নিয়ন্ত্রণ করার জন্য 35,000 সৈন্য কেন লাগবে? তাহলে কি ভারত অন্য কোনো উদ্দেশ্যে মণিপুরে সৈন্য সমাবেশ ঘটিয়েছে? কেউ কেউ মনে করছেন ভারত চট্টগ্রামে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে যাচ্ছে। যদি চট্টগ্রামে ভারত সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এটা একটি কলঙ্কের জন্ম দিবে। তাই মনে করি বাংলাদেশ এবং ভারত আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সুষ্ঠু সমাধান করবে। আমরা চাই সাম্যের বাংলাদেশ, আমরা চাই ঐক্যের বাংলাদেশ, আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ। হিন্দু মুসলিম একত্রে বসবাস করার দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেটা আগামীতেও বজায় থাকবে সেই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ।